এদিকে অবশেষে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস। হঠাৎ একই বলল মাহফুজ আলম, থাকবেন না ডক্টর ইউনূস। উপদেষ্টা পরিষদে থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি, এমন মন্তব্য উঠে এসেছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা, যেটা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। সেটা যেমন রয়েছে তেমনি উপদেষ্টা পরিষদে এখনো যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে। ডক্টর ইউনূস চিরকালই ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং তিনি যে ব্যবস্থাটি দিয়ে বিশ্বজুড়ে নিজের অবস্থান তৈরি করেছেন তা গরিব মানুষের দারিদ্র্যের উপর দাঁড়িয়ে। ক্ষুদ্র ঋণ প্রাথমিকভাবে গরিব মানুষের জন্য একটি আর্থিক সহায়তা পদ্ধতি হিসেবে পরিচালিত হলেও তা আজ একটি ভয়ঙ্কর শোষণমূলক ব্যবসায় রূপ নিয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠা এই ব্যবসা কাঠামো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বাংলাদেশের সমাজে এর প্রভাব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস টিমের পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে গতকাল, যেখানে তারা জানান প্রধান উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে, বিভিন্ন উপদেষ্টাদের সাথে নিয়ে একটা মিটিং করেছেন, যেই মিটিংয়ের ফলে তিনি একটা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। তাতে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম এটাও বলেছেন সব ঠিকঠাক থাকলে, মানে খানিকটা প্রধান উপদেষ্টা ব্রিটেইনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর যেভাবে বলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেও, মানে রমজানের আগেও নির্বাচন হতে পারে। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা তাহলে সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা, যেটা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। সেটা যেমন রয়েছে তেমনি উপদেষ্টা পরিষদে এখনো যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি এই কথাটা বলেছেন যে জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করা। সত্যি কি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেইমানি করলেন? জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন? সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন? জুলাইয়ের চাওয়া পাওয়াটা কি নিজের স্বার্থসিদ্ধির কাজে তারা লাগালেন? সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। দর্শক, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন। বেশ কয়েকটি গণমাধ্যমই এই খবরটা করেছে। সম্প্রতি একটি টক শোতে রাশেদ খান তিনি এই মন্তব্য করেছেন, জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠন করা। অর্থাৎ এনসিপি গঠন করা হয়েছে যে উপদেষ্টা পরিষদে থেকেই, এটা তিনি বলতে চেয়েছেন এবং এটাকে জাতির সঙ্গে বেইমানি হিসেবে আখ্যা দিয়েছেন। বলছেন যে দল করবেন ভালো কথা, সরকারে না গিয়ে তো দল করতে পারতেন। সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন। তিনি বলেছেন, যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে, সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন, বারবার টেক্সট করেছেন। তিনি বলেছেন, তুমি যেও না ওখানে, কাউন্সিলে কেন অংশ নিচ্ছ, আমাদের সঙ্গে থাকো, যা লাগে সব দিব। আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন। এমনকি মাহফুজ আলম নিজেও বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে বসছে যে তারা দল কিভাবে গঠন করবে। নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে কথা বলেছেন, এগুলো অস্বীকার করার কিছু নেই। অর্থাৎ রাশেদ খান স্পষ্ট করে বলেছেন যে মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা তাদের সঙ্গেও আলোচনা করেছে উপদেষ্টা থাকাকালীন যে কিভাবে দল গঠন করা হবে, কোন প্রেক্ষাপটে দল গঠন করা হবে, কোন প্রক্রিয়ায় তারা সামনে এগোবে। ফাঁস করে দিলেন ভেতরের তথ্য এতদিন পরে এসে রাশেদ খান। তিনি বললেন, উপদেষ্টা পরিষদে থাকা অবস্থাতেই তারা আমাদের সঙ্গে পর্যন্ত এই আলোচনা করেছেন, যেটা অস্বীকার করার উপায় নেই, এটা ঢেকে রাখার কোনো কারণ নেই। বলেছেন তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন। দল গঠন একটি চলমান প্রক্রিয়া, উপদেষ্টা পরিষদে থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম। এখনো পর্যন্ত এনসিপির সঙ্গে এই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জন্যই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কাজ করছেন। নাহিদ ইসলাম থাকা অবস্থাতেই দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পদত্যাগ করে আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন আত্মপ্রকাশের জাস্ট কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে। রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ, এমন তথ্য দিয়েছেন। অর্থাৎ রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে, সেই ভিডিও কিন্তু গণমাধ্যমে
গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যারা জার্নালিস্ট যারা অ্যাক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন, অর্থাৎ হোটেলে আসিফ মাহমুদ এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেরকম ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল। তিনি আরো বলেছেন তাদের 6 জনের সঙ্গে যার বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদবির বাণিজ্য সুবিধা নেওয়া এই কাজগুলো তারা করছেন। এবং এই যে কাজগুলো উপদেষ্টা পরিষদের থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা, নিজেদের রাজনৈতিক দল গঠন করার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা দেয়া। আমরা সম্প্রতি যে এনসিপির সারা দেশে জুলাই পদযাত্রা চলছে সেখানেও বিভিন্ন গণমাধ্যমে খবর হতে দেখছি যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হচ্ছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যদি পুলিশ প্রোটেকশনের এই ব্যবস্থা থাকে তাহলে তো সব রাজনৈতিক দলকে একইভাবে সমান হারে সেই প্রোটেকশন দিতে হবে। সেটা কি সব রাজনৈতিক দলকে দেয়া হয়? আদতে বাংলাদেশের বাস্তবতায় সব রাজনৈতিক দলকে দেয়া হয় না। কখনো কখনো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতা যখন কোনো জায়গায় সমাবেশ করেন তাহলে সেই সমাবেশ স্থলে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে, পথসভা করছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তায় পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, যেটা এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেখানেও এক ধরনের বৈষম্যের প্রসঙ্গ তুলছেন অনেকে। রাশেদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম বেইমানি জুলাই আন্দোলনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, আন্দোলন শব্দটা বললে আবার কোনো উপদেষ্টা অভিমান করতে পারেন, রাগ করতে পারেন যে এই আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা, কারণ তিনি গণমাধ্যমকে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন। ভুলে যদি কেউ আন্দোলন শব্দটা উচ্চারণ করে, এটা তো আন্দোলনই ছিল, আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে, এটাই তো বাস্তবতা। নানাভাবে নানা শব্দ ব্যবহার হবে, এটাই স্বাভাবিক। ব্যাপার হচ্ছে যে আপনি কাউকে যখন এই ট্যাগ দিবেন, আওয়ামী দোসর ট্যাগ, ফ্যাসিস্টের দোসর ট্যাগ, তখন আপনার তার সম্পর্কে, তার পুরো জীবনের কৃতকর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস টিমের পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে গতকাল, যেখানে তারা জানান প্রধান উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে, বিভিন্ন উপদেষ্টাদের সাথে নিয়ে একটা মিটিং করেছেন, যেই মিটিংয়ের ফলে তিনি একটা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। তাতে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম এটাও বলেছেন সব ঠিকঠাক থাকলে, মানে খানিকটা প্রধান উপদেষ্টা ব্রিটেইনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর যেভাবে বলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেও, মানে রমজানের আগেও নির্বাচন হতে পারে। মানে এই যে কথা তারা বললেন, এসে এই কথার মধ্যে নতুন কিছু কি আছে, নাকি সেই একই পুরনো কথাই বললেন? এবং যদি একই পুরনো কথা বলে থাকেন বা নতুন বলেন, যাই হোক না কেন, উদ্দেশ্য কি, হঠাৎ করে কেন এই কথা নিয়ে তারা সামনে আসলেন? আমরা খুব কনস্পিরেসি থিওরি খুঁজতাম শেখ হাসিনার সময়, ডক্টর ইউনূসের সময় আমরা সেভাবে খুঁজি না। আমরা সত্যিকার অর্থেই মনে করি না যে তারা এমন কিছু করেন, কারণ এই সরকারটার সমালোচনা আমরা করি কিন্তু এই সরকারটাকে আমরা ওন করি, এটা আমাদের সরকার। আমি এখনো বলি